আজ থেকে ঠিক 5 দিন বাদে জুম্মাবার শুভ্রতা এবং নিবরাসের বিয়ে। নিবরাস এবং তার পরিবার ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে তাদের কোনো ডিমান্ড নেই। তারা শুধু মেয়ে চায়। যতটা সিম্পল ভাবে বিয়ে সম্পন্ন করা যায় তত ভালো। এরপর তারা নিজেদের গ্রামের বাড়িতে বড় করে অনুষ্ঠান করবে, যার সম্পূর্ণ খরচ খরচা বহন করবে নিবরাস। ছেলে পক্ষের এমন মনোভাবে দারুণ সন্তুষ্ট হয়েছেন রফিক সাহেব। তবুও চুপ করে বসে নেই উনি। নিজের সাধ্যের মধ্যে আয়োজন করছেন। এছাড়াও এই দিনে নিবরাস সম্পর্কে ভালো মতো খোঁজ খবর নিয়েছেন। শুভ্রতা একবার জীবনে বড় একটা ধাক্কা খেয়েছে। আগামীতে যেন পুনরায় ওর সাথে এমনটা না হয় তাই যথেষ্ট সতর্ক অবলম্বন করছেন রফিক সাহেব। তবে নিবরাস সম্পর্কে খোঁজ খবর নিয়ে এখন অবধি কোনো নেগেটিভ তথ্য আসেনি উনার কাছে, যা তাকে খানিকটা নিশ্চিন্ত করেছে। কিন্তু সম্পূর্ণ নিশ্চিন্ত হওয়ার জন্য এবং নিজের মনের শান্তির জন্য আজ নিবরাসের অফিসে উপস্থিত হয়েছেন উনি। উদ্দেশ্য নিবরাসের সাথে একান্তে কিছু কথা বলা। ড্যাশ 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 ড্যাশ। নিজের কেবিনে মনোযোগ সহকারে কিছু কাজ করছিল নিবরাস। এমন সময় পিয়ন এসে জানালো কেউ একজন তার সাথে সাক্ষাৎ করতে এসেছে। খানিকটা অবাকই হলো নিবরাস। কে এসেছে জানতে চাইলে পিয়ন জানালো, মোহাম্মদ রফিক নামের একজন। নিবরাসের বুঝতে বাকি রইল না শুভ্রতার বাবা এসেছে। সে পিয়নকে বলল উনাকে দ্রুত ভেতরে পাঠাতে। পিয়ন বাহিরে যাওয়ার 2 মিনিটের মাথায় ভেতরে প্রবেশ করলেন রফিক সাহেব। নিবরাস দাঁড়িয়ে সামান্য হেসে সালাম দিল রফিক সাহেবকে। উনার জন্য একটি চেয়ার টেনে বলল, আঙ্কেল প্লিজ বসুন। রফিক সাহেব নিবরাসের ব্যবহারে প্রসন্ন হলেন। সালামের জবাব দিয়ে চেয়ারে বসে বললেন, তুমিও বসো বাবা। নিবরাস মাথা নাড়িয়ে নিজের আসনে বসে পড়ল। রফিক সাহেব শুধালেন, তুমি কি ব্যস্ত বাবা? বিরক্ত করলাম কি? না না আঙ্কেল, বিরক্ত করার কি আছে, আপনি বলুন কি খাবেন? কিছু খাবো না বাবা, বাড়ি থেকে খেয়েই বেরিয়েছি। আসলে তোমার সাথে একান্তে কিছু কথা বলার ছিল, তাই এখানেই চলে আসলাম। নিবরাস কিছুটা আন্দাজ করতে পারল রফিক সাহেব ঠিক কোন বিষয়ে কথা বলতে চাচ্ছেন। সে মুখে হাসি টেনে বলল, অবশ্যই আঙ্কেল, আপনি নির্দ্বিধায় বলুন। রফিক সাহেব মিনিট 2 সময় নিয়ে বললেন, বাবা তুমি তো শুভ্রতার অতীত সম্পর্কে জানো। তুমি কি ওকে সারা জীবনের জন্য ওর অতীত সহকারেই গ্রহণ করতে পারবে? যদি তোমার মনে হয় ওর মাঝে ত্রুটি আছে বা তুমি আরো ভালো কাউকে ডিজার্ভ করো তবে এখনো সময় আছে। আমি চাই না আমার মেয়েটা একই কষ্টের ভেতর দিয়ে দ্বিতীয়বার যাক। ওকে কেউ অতীত টেনে খোঁটা দিক। রফিক সাহেব থামার পর নিবরাস বেশ শান্ত কণ্ঠে বলল, আমি ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছি আঙ্কেল। আমি উনাকেই বিয়ে করছি। তবে আপনার কাছে একটা অনুরোধ আছে। আমি শুভ্রতার অতীত সম্পর্কে সবটা জানতে চাই। উনি আমাকে কিছুই খোলাসা করে বলেননি। কেবলমাত্র নিজের সম্পর্ক এবং বিচ্ছেদের কথা জানিয়েছেন। তাতে অনেকটা আন্দাজ করতে পেরেছি ঠিকই, তবুও আজ সবটা আপনার কাছ থেকে জানতে চাই। রফিক সাহেব গোপনে দীর্ঘশ্বাস ফেললেন। কিছুটা সময় নিয়ে বললেন, ঠিক আছে, জানতে যখন চাচ্ছ তখন সবটাই বলছি। আমার মেয়ে শুভ্রতা খুব নরম এবং সহজ সরল প্রকৃতির। অনেক সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে। সম্পর্কে থাকাকালীন ওই ছেলের জন্য কি করেনি ও? ভার্সিটি ওঠার পর কিভাবে যেন মেয়েটা ওই ছেলেকে পছন্দ করে ফেলে। আর পছন্দ করার পরপরই এসে ওর মাকে বিষয়টা জানায়। আমাদের থেকে লুকায়নি ও। ছেলেটার নাম রাজীব। রাজীবের আর্থিক অবস্থা তখন খুব ছিল। বাবা নেই, অসুস্থ মানিয়ে ওর সংসার। ওদের আর্থিক অবস্থা যেমনই ছিল তা নিয়ে আমাদের মাথা ব্যথা ছিল না। আমাদের ছিল সময়ের সাথে সাথে ওই ছেলে যদি পরিবর্তন হয়ে যায়। শুভ্রতাকে আর ভালো না বাসে। আমরা শুভ্রতাকে বুঝাই, কিন্তু আমাদের মেয়ে ভারী সহজ সরল কিনা। ওর বিশ্বাস ছিল রাজীব কখনো ওকে ছেড়ে যাবে না। ও আমাদের সবসময় বলতো, আমি রাজীবের সময়ে ওর পাশে থাকলে ও চিরকাল আমাকে ভালোবাসবে, আমাকে ওর পাশে রাখবে। আমরাও মেয়ের সুখের কথা ভেবে মেনে নেই। দুনিয়ার সব ছেলে তো আর নয়। এর মাঝে কত শত ভালো ভালো প্রস্তাব আসে শুভ্রতার জন্য। কিন্তু শুভ্রতা তার মতো পরিবর্তন করেনি। আমরাও আর জোর করিনি। ওদের মাঝে কোনো ল টাইপ সম্পর্ক ছিল না। শুভ্রতাই সুযোগ দেয়নি। পড়াশোনা চলাকালীন অনেক টিউশন করত শুভ্রতা। নিজের কষ্টের সেসব টাকা রাজীবকে দিয়ে দিত যাতে ওর অভাব খানিকটা হলেও ঘুচে। নিজের ভালো টিউশন ও রাজীবকে দিয়ে দিত। রাজীব সারাদিন টিউশন করলে পড়ার সময় পাবে না এই ভেবে ওর জন্য রাত জেগে জেগে নোট রেডি করত যাতে পরীক্ষার সময় ওইসব পড়ে সহজেই পাশ করে যায়।
আর হতো ও তাই। এমনকি ও যে চাকরিগুলো পেয়েছে সেই সব চাকরির পরীক্ষার জন্য সুব্রতা ওকে নোট করে করে দিয়েছে। ও ওসব পড়ে চাকরির পরীক্ষায় টিকেছে। মাস্টার্স শেষ হওয়ার কয়েক মাস পরই রাজীব একটা ছোটখাটো চাকরি পেয়েছিল। বেতন কম হলেও আমি চেয়েছিলাম তখন সুব্রতার সাথে ওর বিয়েটা দিয়ে দিতে। কারণ মেয়ের বয়স তো বসে নেই। আর পড়াশোনাও শেষ। তাই বিয়ের প্রস্তাবও দিয়েছিলাম। কিন্তু রাজীব রাজি হয়নি। সুব্রতাকে বুঝিয়েছে এত কম টাকায় ও সুব্রতাকে ভালো জীবন দিতে পারবে না। ওকে বলেছে আরও কিছু সময় অপেক্ষা করতে। ভালো বেতনের একটা চাকরি পেলেই ও নাকি আর দেরি করবে না। সুব্রতা ওকে পাওয়ায় আশায় সেটাও মেনে নিয়েছে। এত বছর যখন অপেক্ষা করতে পেরেছে তখন আরেকটু অপেক্ষা করা কি এমন ব্যাপার? কিন্তু অপেক্ষার ফল হলো উল্টো। ভালো চাকরি পাওয়া মাত্র রাজীব যোগাযোগ কমিয়ে দেয় সুব্রতার সাথে। সবসময় ওই বাহানা দিয়ে এড়িয়ে যেত। শেষমেশ সুব্রতা নিজের চোখে রাজীবকে অন্য এক মেয়ের সাথে দেখে ফেলে। তখন রাজীব খুব সহজেই সুব্রতাকে জানিয়ে দেয় ও সুব্রতাকে আর চায় না। সুব্রতার নাকি বয়স হয়ে গেছে, চেহারা নষ্ট হয়ে গেছে, ওর ধন সম্পদ নেই, সুব্রতা ওর যোগ্য নয় ইত্যাদি ইত্যাদি। সুব্রতা যেই মেয়ের সাথে ওকে দেখেছিল তার সাথেই নাকি বিয়ে ঠিক হয়ে গেছে ওর। আসলে ওর সুব্রতাকে বিয়ে করার কোনো উদ্দেশ্যই ছিল না হয়তো। কেবলমাত্র নিজের স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করে গেছে ওকে। সুব্রতা ভালো ছাত্রী এবং সহজ সরল বলেই ওকে টার্গেট করেছিল। নিজের স্বার্থ হাসিল হতেই ছেড়ে দিয়েছে সুব্রতাকে। নিজে সুব্রতার সাহায্য নিয়ে চাকরির পরীক্ষা দিয়েছে ঠিকই কিন্তু সুব্রতাকে দিতে দেয়নি। বলেছে, তুমি কেন চাকরি করবে, আমি আছি না। একবার চাকরি পাই, তোমাকে রানী করে রাখব। সুব্রতাও সরল মনে মেনে নিয়েছে। ও স্বপ্নেও ভাবেনি রাজীব ওকে ধোঁকা দিবে। ভাবার কথাও না। যেই মেয়ে ওর জন্য এত কিছু করলো সেই মেয়ের সাথেও এত বড় মা নি কিভাবে করলো আমার জানা নেই। হয়তো ও কখনো সুব্রতাকে ভালোই বাসেনি। কিন্তু সুব্রতা, ওর ভালোবাসায় তো কোনো কমতি ছিল না। ওর ভালোবাসা ঠিক কতটা বিশুদ্ধ ছিল তা আমি নিজের চোখে দেখেছি। ওর এত কিছুর পেছনে কেবল একটাই স্বার্থ ছিল, প্রিয় মানুষটাকে সারা জীবনের জন্য নিজের করে পাওয়া। কিন্তু আফসোস। থামলেন রফিক সাহেব। চশমা খুলে চোখ মুছলেন। সুব্রতার ভালোবাসার পরিণতি বলতে গিয়ে চোখে জল চলে এসেছিল উনার। এতক্ষণ মনোযোগ সহকারে সবটা শুনছিল নিবরাস। রফিক সাহেব থামতেই উনার দিকে এক গ্লাস পানি বাড়িয়ে দিল সে। গ্লাস নিলেন রফিক সাহেব। ঢকঢক করে গ্লাসের সবটা পানি পান করলেন। নিবরাসের মস্তিষ্কে তখন সুব্রতার বলা একটি কথা ঘুরপাক খাচ্ছে। যেদিন রেস্টুরেন্টে প্রথম সুব্রতার সাথে তার দেখা হয়েছিল সেদিন সে জানতে চেয়েছিল সুব্রতাকে তার বাবা মা জোর করছে কিনা। উত্তরে সুব্রতা বলেছিল, আমার বাবা মা কখনো কোনো কিছু নিয়ে আমাকে জোর করেনি, তাদের কোনো ডিসিশন আমার উপর চাপিয়ে দেয়নি। এটাই হয়তো তাদের ভুল। তাই তো আজ সিচুয়েশনটা এমন। নিবরাস আজ সবটা শোনার পর খুব সহজেই ধরে ফেলল সুব্রতার ওইদিন ওমনটা বলার কারণ। সে পুনরায় মনোযোগ দিল রফিক সাহেবের দিকে। রফিক সাহেব ততক্ষণে অনেকটা শান্ত হয়েছেন। উনি ফের বলতে শুরু করলেন, আমার মেয়ে আমার কাছে বোঝা নয়। আমি চাইলেই পারি ওকে বিয়ে না দিয়ে সারা জীবন নিজের কাছে রাখতে। অন্য কেউ ওকে গ্রহণ না করতে চাইলেও আমি ওকে যতদিন প্রাণ আছে আগলে রাখব। আর ওর নিজেরও যোগ্যতা আছে নিজেকে চালানোর। কিন্তু এতে তো ও কখনো সুখী হবে না। ওর হৃদয়ে যেই সৃষ্টি হয়েছে তা কখনো মিটবে না। ওর ওই মিটানোর জন্য এমন কাউকে প্রয়োজন যে ওকে অনেক ভালোবাসবে, ওকে পুনরায় ভালোবাসতে শিখাবে, ভরসা করতে শিখাবে, মন খুলে হাসতে শিখাবে। আমি আজ আছি, কাল হয়তো থাকবো না। আমার মেয়েটা একা একা তিলে তিলে শেষ হয়ে যাবে, তা আমি বাবা হয়ে কিভাবে মেনে নেই বলো। তাই তো আমার মেয়ের সুখের সন্ধানে নেমেছি। আমরা না থাকলেও ওকে দেখে রাখার মতো, ভালোবেসে আগলে রাখার মতো যেন কেউ একজন থাকে সেই ব্যবস্থা করার জন্য উঠে পড়ে লেগেছি। তুমি আরেকটিবার ভাবো, বাবা। তুমি চাইলে তোমার ডিসিশন এখনো চেঞ্জ করতে পারো। নিবরাস আলতো হাসল। বলল, আপনার চিন্তা আমি বুঝতে পারছি আঙ্কেল। কিন্তু আমি আমার ডিসিশন চেঞ্জ করছি না। এত বছরে মনের মতো একজনকে পেয়েছি। তাকে সম্পূর্ণরূপে নিজের করার সুযোগটা কিভাবে হাতছাড়া করতে পারি। যদি জানতে চান কি এমন দেখলাম উনার মাঝে, তবে বলবো একটা বিশুদ্ধ হৃদয়, একটা সুন্দর মন। উনি চাইলেই পারতেন নিজের অতীত আমার কাছ থেকে লুকাতে। কিন্তু উনি তা করেননি। উনি চাইলেই পারতেন সেদিন রাজীব নামক ছেলেটার সম্পর্কে অজস্র কটু বাক্য বলতে। সুযোগ ছিল উনার। কিন্তু উনি ছেলেটার সম্পর্কে একটা কটু বাক্য উচ্চারণ অবধি করেননি। কেবল নিজের ত্রুটি বলে গেছেন।
স্বস্তির নিঃশ্বাস ফেললেন রফিক সাহেব। শেষমেশ মেয়ের জন্য ভালো মন মানসিকতার একজন মানুষ খুঁজে পেয়েছেন উনি। এখন বাকিটা উপরওয়ালার হাতে। ড্যাশ 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 ড্যাশ। রফিক সাহেব অফিস ত্যাগ করেছেন কিছু সময় পূর্বে। উনি যাবার পর থেকে চেয়ারে দেহ এলিয়ে বসে আছে নিবরাস। চোখ বন্ধ করে ভাবছে, এই দুনিয়ার মানুষ কতই না অদ্ভুত। কেউ একটুখানি ভালোবাসার জন্য ছটফট করে ছে তো কেউ এক আকাশ সমপরিমাণ ভালোবাসা পেয়েও তা উপেক্ষা করছে, তার মূল্য দিচ্ছে না। আর কেউ অপাত্রে ভালোবাসা দান করে দিনশেষে কে যাচ্ছে যেমনটা সুব্রতা কে ছে। আলতো স্বরে 2-3 বার সুব্রতার নামখানা উচ্চারণ করল নিবরাস। বিড়বিড়িয়ে বলল, আপনার হৃদয়ের শুদ্ধতম অনুভূতি আমার জন্য বরাদ্দ হোক সুব্রতা। আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপর আপনি আমার হবেন। আপনার চিত্তজুড়ে কেবল আমার বিচরণ থাকবে, কেবলমাত্র আমার। বৌমা আমাকে 1 কাপ চা করে খাওয়াও তো। মাথাটা ভীষণ ধরেছে। শাশুড়ি মিসেস ফরিদার কথায় তেলেবেগুনে লে উঠল প্রিয়া। তেজি কণ্ঠে বলল, আমি করব চা। সিরিয়াসলি, মা আপনার মাথা ঠিক আছে তো? নাকি গেছে? বিরক্ত হলেন মিসেস ফরিদা। আজ কয়েক মাস যাবৎ এসব সহ্য করে যাচ্ছেন। এতটুকুতেই উনার অবস্থা যায়। সুব্রতাকে রিজেক্ট করে ছেলের জন্য বড়লোক বাপের মেয়ে এনেছিলেন বড় শখ করে। ভেবেছিলেন অনেক কিছু পাবেন, তা তো হলোই না। উল্টো এই মেয়ে উনাকে একটা মুহূর্তের জন্য শান্তি দিচ্ছে না। বাড়িতে কাজের লোক আছে, কিন্তু সে তো আর সারাদিন থাকে না। তার কাজগুলো করে চলে যায়। উনি অসুস্থ মানুষ। কই প্রিয়া টুকটাক কাজগুলো করে দিবে তা না, মেয়েটা সারাক্ষণ রূপচর্চা, পার্টি, বন্ধু বান্ধব, আড্ডা এসব নিয়ে পড়ে থাকে। তার ছেলের উপার্জন কাগজের মতো উড়ায়। তার উপর মেয়েটার ব্যবহার। প্রিয়াকে গি চোখে জবাবের আশায় চেয়ে থাকতে দেখে গেলেন মিসেস ফরিদা। ঝা লো কণ্ঠে বললেন, আজব তো, এমন আচরণ করার কি আছে? কি এমন কঠিন কাজ বলেছি তোমাকে আমি? 1 কাপ চাই তো করে দিতে বলেছি। বাড়ির সব কাজ তো বুয়াই করে দিয়ে যায়। বাড়ির বউ হিসেবে এই সামান্য কাজটুকুও তুমি করতে পারবে না? সারাদিন তো পারো শুধু পার্টি করতে আর আমার ছেলের টাকা উড়াতে। স করতে লাগলো প্রিয়া। শাশুড়ির কথার পিঠে গে উঁচু স্বরে বলল, না, পারবো না, আমি কোনো কাজ করতে পারবো না। আপনার চা খেতে ইচ্ছা করছে, নিজে করে খান, আমাকে বিরক্ত করবেন না। আর আমি পার্টি করব কিনা অন্য কিছু করব তা আমি বুঝব। আপনি বলার কে? আমার স্বামীর টাকা আমি উড়াচ্ছি। আপনি বলার কে? যত সব ফাউল কোথাকার। আবদার দেখে বাঁচি না উনার। মা! বউয়ের চিৎকার, চেঁচামেচি শুনে রুম থেকে বেরিয়ে আসলো রাজীব। ছি! করে বলল, কি হচ্ছে কি এখানে? কি শুরু করেছ তোমরা? রাজীবকে দেখার সাথে সাথে প্রিয়া নেকা কান্না শুরু করল। কাঁদতে কাঁদতে রাজীবের নিকট এগিয়ে গেল সে। অতঃপর কাঁদো কাঁদো স্বরে বলল, বেবি, তোমার মা আমাকে চা করে দিতে বলেছিল। তুমি তো জানোই বাবার বাড়িতে আমি কখনো রান্নাবান্না করিনি, ছুঁয়েও দেখিনি। তবুও আমি চেষ্টা করতাম, করে দিতাম চা মাকে। কিন্তু আজ আমার শরীরটা খুব অসুস্থ লাগছে। মাথায় অন্ত্র না করছে। তাই মাকে বললাম আজ আমার শরীরটা ভালো না। আজ আপনি একটু কষ্ট করে নিজে করে খান। কিন্তু উনি মানলেনই না। উল্টো আমাকে এক গাদা উল্টোপাল্টা কথা শোনালেন। আমি নাকি তোমার টাকা উড়াই সারাদিন। এসব পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু উনি আমার ড্যাডকে তুলে কথা বলেছেন। তুমি তো জানোই আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার ড্যাডকে নিয়ে কেউ উল্টোপাল্টা বললে আমার সহ্য হয় না। প্রিয়ার কথায় হতবাক হলেন মিসেস ফরিদা। উনি কখন প্রিয়াকে এত কিছু বললেন? উল্টো প্রিয়াই তো তাকে এত কথা শোনালো। অথচ এখন কি সুন্দর সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলছে। ছেলের দিকে করুণ চোখে তাকিয়ে কিছু একটা বলতে চাইলেন উনি। কিন্তু তার পূর্বেই উনাকে থামিয়ে দিল রাজীব। কর্কশ কণ্ঠে বলল, এসব কি আম্মু? তুমি প্রিয়ার সাথে যে ব্যবহার কেন করেছ? আবার ওর বাবা মা তুলেও কথা বলেছ। আমার টাকায় চলছ, আবার আমার বউকে কথা শোনাচ্ছ। কাজের মানুষ রেখে দেইনি আমি। কাজের বুয়া তো সব করেই যায়। এরপর যা টুকটাক লাগবে নিজে করে নেবে। ওকে কেন বলবে? ও তোমার ঘরের কোনো কাজ করবে না। ওর যা মর্জি তাই করবে। আমার টাকা ও যেখানে খুশি, যেভাবে ইচ্ছা খরচ করবে। আর কোনোদিন যেন না শুনি তুমি ওকে দিয়ে কাজ করাতে চাইছো বা ওকে কোনো কারণে করেছ। কথাগুলো বলে রুমে চলে গেল রাজীব। ছেলে এবং বউয়ের আচরণে নবোধ করলেন মিসেস ফরিদা। ছেলের কথায় ও পেলেন।
চোখে জল চলে আসলো উনার। থমথমে হলো মুখশ্রী। শাশুড়ির থমথমে কালো হয়ে আসা মুখপানে চেয়ে অধর বাঁকিয়ে হাসল প্রিয়া। মনে মনে ভাবল, আর কয়েকটা দিন অপেক্ষা কর। তোকে কিভাবে এই বাড়ি থেকে বের করি জাস্ট দেখতে থাক, বুড়ি। তোর ছেলেকে এমনভাবে বোঝাব যে ও নিজের ইচ্ছায় তোকে রাস্তায় রে ফেলে আসবে। তুই হলি আমার পথের কাঁটা। তোর জন্য শান্তিতে পার্টি করতে পারি না, শান্তিতে চলাফেরা করতে পারি না, নিজের বন্ধুদের বাড়িতে আনতে পারি না। তুই সবসময় বাধা দিস, আমাকে নানাভাবে মা করিস। তুই এই বাড়ি থেকে দূর হলে আমার পথের কাঁটা সরে যাবে। তারপর আমি শান্তিতে যা খুশি তাই করতে পারবো। কথাগুলো ভেবে হেলেদুলে নিজের রুমে চলে গেল প্রিয়া। চুপটি করে সোফার ঘরেই পড়ে রইলেন মিসেস ফরিদা। ড্যাশ 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 ড্যাশ। বেব, আমার কিছু টাকা লাগবে। আজ ছুটির দিন হওয়ায় বাসায় রাজীব। অফিসের কিছু ফাইল ঘাটছিল সে। এমন সময় তার গলা জড়িয়ে ধরে বেশ আহ্লাদী কণ্ঠে কথাটা বলল প্রিয়া। রাজীব ঘাড় কাত করে প্রিয়ার দিকে চাইল। বলল, 2 দিন আগেই না এতগুলো টাকা দিলাম। রাজীবের কথায় মেজাজ হলো প্রিয়ার। সে রাজীবের গলা ছেড়ে সামনের সোফায় পায়ের উপর পা তুলে বসে বলল, খরচ করে ফেলেছি। আজ আরেকটা পার্টি আছে। আমার টাকা লাগবে, জলদি দাও। রাজীব মুখ কুঁচকে ফেলল। বলল, আশ্চর্য, 2 দিনে এতগুলো টাকা খরচ করে ফেললে। আর এত কিসের পার্টি করো তুমি? ভুলে যেও না তুমি এখন আমার স্ত্রী। ওহ, কাম অন। এখন কি তুমি আমার কাছ থেকে টাকার হিসাব নেবে? আমার ইচ্ছার বিরুদ্ধে কথা বলবে? আমার ড্যাড তো কখনো আমার কাছ থেকে টাকার হিসাব নেয়নি। আর না আমাকে আমার পছন্দের কোনো কাজ করা থেকে বারণ করেছে। প্রিয়ার জবাবে রাজীব বলল, এতই যখন তোমার বাবা হিসাব নেয় না তো তাকেই বলো না তোমাকে পার্টি করার জন্য টাকা দিতে। আমার কাছে চাচ্ছ কেন? এবার রে গে গেল প্রিয়া। হিসহিসিয়ে বলল, আমার ড্যাড আগেই বলেছিল এসব ছোটলোকের কাছে বিয়ে না বসতে। কিন্তু আমি তো তোমার মিষ্টি কথায় আর রূপে তখন মশগুল ছিলাম। তাই তোমাকে বিয়ে অবধি করেছি। আমার কি অপশনের অভাব ছিল নাকি? এখনো নেই। আর তুমি তো সব জেনেই আমার সাথে প্রেম করেছ, আমাকে বিয়ে করেছ। বলনি আমাকে যে, বিয়ের পর আমাকে রানী করে রাখবে। আমাকে পূর্ণ স্বাধীনতা দিবে। আমি আগে যেভাবে ছিলাম, বিয়ের পরও ঠিক সেভাবেই থাকতে পারবো। বলনি, আমি কিচ্ছু জানি না। এই সম্পর্কটা যদি রাখতে চাও তবে আমাকে আমার প্রয়োজন মতো টাকা দিবে মানে দিবে। আমার চাহিদা পূরণ করার দায়িত্ব এখন তোমার, আমার ড্যাডের নয়। 2 দিন পরপর তার কাছে আমি ভিখারির মতো হাত পাততে পারবো না। কথাগুলো বলে ধূপধাপ পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল প্রিয়া। রাজীব ভাবতে লাগলো কি করবে সে। তার বেতন এত বেশি নয় যা দিয়ে সে প্রিয়ার চাহিদা মেটাতে পারবে। অন্যদিকে প্রিয়াকেও হাতছাড়া করতে পারবে না সে। সত্যি বলতে সে শুভ্রতাকে মিথ্যা বলেছে। প্রিয়াকে তার মা নয় বরং সে নিজেই পছন্দ করেছে। শুভ্রতার সাথে সম্পর্কে থাকাকালীনই প্রিয়ার সাথে পরিচয় হয় তার। প্রিয়া বড়লোক বাবার একমাত্র মেয়ে এবং স্মার্ট, স্টাইলিশ হওয়ায় তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সে। 2 বছর প্রেমের পর বিয়ে করেছে তারা। আর এতে পূর্ণ মতো ছিল মিসেস ফরিদার। উনিও প্রিয়ার বাবার সম্পত্তির লোভে পড়ে বিয়েতে সম্মতি দিয়েছিলেন। যদিও প্রিয়ার বাবা এই অবধি তাদের খুব বেশি কিছু একটা দেননি। কারণ উনি রাজীবের সাথে মেয়ের বিয়ে দিতে রাজি ছিলেন না। কিন্তু মেয়ের জিদের কাছে হার মেনে রাজি হয়েছেন। তবে এখনো কমেনি। তাতে কি, প্রিয়া তার একমাত্র সন্তান। আজ বাদে কাল প্রিয়াই তার সমস্ত সম্পত্তির মালিক হবে। আর সম্পত্তি প্রিয়ার হওয়া মানে তার হওয়া। 2 দিন বাদে সেই হবে প্রিয়ার বাবার সমস্ত সম্পত্তির মালিক। তাই আপাতত প্রিয়ার সমস্ত চাহিদা তাকে পূরণ করতে হবে। প্রিয়াকে পটিয়ে পটিয়ে রাখতে হবে। তার জন্য যা কিছু করা প্রয়োজন সে করবে। যেভাবেই হোক টাকার ব্যবস্থা করবে। কোনোরকম কোনো মেহনত ছাড়া এত কিছুর মালিক হবে ভেবে কুটিল হাসল রাজীব। মনের সুখে শীষ দিতে লাগল। তবে সে এটা ভুলে গেল যে, অতি লোভে তাঁতি নষ্ট। আজ 6ই সেপ্টেম্বর, শুক্রবার। শুভ্রতা নিবরাসের বিয়ে। বউয়ের সাজে সজ্জিত শুভ্রতা বসে আছে নিজের রুমে। তার পরনের অসম্ভব সুন্দর ক্রিম এবং শুভ্র রঙের সংমিশ্রণে তৈরি শাড়িটা নিবরাস নিজে পছন্দ করে কিনেছে তার জন্য। আজ যৎসামান্য সেজেছেও সে। তবে কোনো পার্লার থেকে নয় বরং তার মা তাকে সাজিয়ে দিয়েছে। যখন সাজগুজের ব্যাপারে পার্লারের কথা উঠে তখনই সে জেদ ধরেছিল যাতে মিসেস স্মিতা নিজ হাতে তাকে সাজিয়ে দেয়। ফলাফলস্বরূপ মিসেস স্মিতা মেয়ের কথা ফেলতে পারেননি। নিজেই মেয়েকে সাজিয়েছেন ভেবে আলতো হাসল শুভ্রতা। এক পলক সামনে থাকা আয়নায় নিজেকে দেখল। না, কোনো ত্রুটি নেই। মনের মাধুরী মিশিয়ে সাজিয়েছেন মিসেস স্মিতা।
বাইরে থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শোনামাত্র ধ্যানভঙ্গ হল সুব্রতার। সেকেন্ড ব্যবধানে সে শুনতে পেল সকলে সমস্বরে, বর এসেছে, বর এসেছে, বলে চিৎকার করছে। হৃদস্পন্দন বেড়ে গেল সুব্রতার, দেহ কেঁপে কেঁপে উঠতে লাগল। এই তো আর কিছু সময়, তারপর সারা জীবনের জন্য নিবরাস আফসার নামক পুরুষের হয়ে যাবে সে। নিবরাস আফসারের অর্ধাঙ্গিনী হবে সে। কিছুক্ষণ বাদেই হুড়মুড়িয়ে রুমে প্রবেশ করলেন সুব্রতার মা মিসেস স্মিতা। মেয়েকে দেখে আরেকবার মাশাআল্লাহ বললেন। কিছু একটা পরে মেয়ের সারা শরীরে ফু দিতে লাগলেন উনি। সুব্রতা নীরবে চেয়ে চেয়ে মায়ের কর্মকাণ্ড দেখতে লাগল। ফু দেয়া শেষ হলে সুব্রতার পাশে বসলেন মিসেস স্মিতা। ছলছল চোখে এক নজরে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। মায়ের এমন চাহনি দেখে ছাদ করে উঠল সুব্রতার হৃৎপিণ্ড। বক্ষে কেমন জ্বালার সৃষ্টি হল। তাদের দৃষ্টি বিনিময়ের মাঝেই কাজী সাহেব এবং অন্যান্য মানুষ সমেত রুমে প্রবেশ করলেন রফিক সাহেব। স্ত্রীকে অশ্রুসজল চোখে দেখে ইশারা করলেন যেন উনি না কাঁদেন। অতঃপর কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। সুব্রতাকে কবুল বলতে বলমাত্র দমবন্ধ অনুভূতি হল সুব্রতার। এই কবুল বলমাত্র সে অন্য কারোর হয়ে যাবে, অন্য এক পরিবারের সদস্য হয়ে যাবে। আর কিছুক্ষণ পর তাকে বিদায় নিতে হবে এই বাড়ি থেকে। গ্রহণ করে নিতে হবে নিজের নতুন বাড়ি, নিজের নতুন পরিবারকে। তখন সে চাইলেও পারবে না যখন তখন নিজের বাবা মাকে দেখতে, বাবা মাকে জড়িয়ে ধরতে, মায়ের কোলে মাথা রেখে ঘুমাতে, বাবার গলা জড়িয়ে ধরে আবদার করতে। বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে ভেবে ফুপিয়ে উঠল 28 বছরের সুব্রতা। বাচ্চাদের ন্যায় নাক টেনে টেনে চোখের পানি ফেলতে লাগল। চোখের পাতা তিরতির করে কাঁপছে তার। শ্বাস নিতে কষ্ট হওয়ায় হা করে করে শ্বাস নিতে লাগল সে। মেয়ের এমন অবস্থা দেখে আর নিজেকে সামলে রাখতে পারলেন না মিসেস স্মিতা। মুখে আঁচল চেপে চোখের পানি ফেলতে থাকেন উনিও। রফিক সাহেবের মনের অবস্থাও ভালো নয়। কাঁদতে পারছেন না ঠিকই, তবে চোখজোড়া টকটকে লালবর্ণ ধারণ করেছে ওনার। কান্না গিলে ফেলার চেষ্টা করছেন যে। এই মুহূর্তে ভেঙে পড়লে মোটেও চলবে না ভেবে নিজেকে সামলে নেন রফিক সাহেব। উনি ভেঙে পড়লে সুব্রতাকে সাহস দিবে কে? ধীর পায়ে সুব্রতার নিকট এগিয়ে এসে তার অপর পাশে বসলেন রফিক সাহেব। সুব্রতার মাথায় হাত রাখতেই করুণ চোখে বাবার পানে চাইল সুব্রতা। রফিক সাহেবকে ঝাপটে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে কাঁদতে লাগল সে। রফিক সাহেব মেয়ের মাথায় পরম মমতার সহিত হাত বুলিয়ে ধীরে স্বরে বললেন, এমন করে না মা, এভাবে কাঁদে না। তুই কাঁদলে আমাদের কষ্ট হচ্ছে বুঝতে পারছিস না। আর আজ এত সুন্দর, শুভ একটা দিন। আজ আমার সুব্রতার বিয়ের দিন। আর সেই বিয়ের দিনে এভাবে কাঁদলে মানায়? তোর চোখে জল আমি সহ্য করতে পারি না, জানিস না? ভালো মা আমার, কাঁদে না আর। কাজী সাহেব কবুল বলতে বলছেন মা। আর অপেক্ষা করাস না। রফিক সাহেব থামতেই সুব্রতার হাত আঁকড়ে ধরলেন মিসেস স্মিতা। বাবার বুক থেকে মুখ তুলে মায়ের পানে চাইল সুব্রতা। মিসেস স্মিতা হাসার চেষ্টা করলেন। চোখের ইশারায় সুব্রতাকে কবুল বলতে বললেন। কবুল বলার চেষ্টা করল সুব্রতা। কিন্তু কি আশ্চর্য, তার গলা যেন কেউ চেপে ধরেছে, কণ্ঠস্বর যেন কাজ করা বন্ধ দিয়েছে। সুব্রতা চেষ্টা করল, বহু চেষ্টার পর সফল হল সে। কাপা কাপা স্বরে আটকে আটকে 3 বার কবুল বলল। এরপর রেজিস্ট্রি পেপারে সাইন করার পালা আসলো। সুব্রতা আরও এক দফা আশ্চর্য হল। তার হাত চলছে না, অকেজো হয়ে গেছে যেন। শেষমেশ বহু কষ্টে কোনোমতে হাত চালিয়ে রেজিস্ট্রি পেপারে সাইন করল সে। সবাই সমস্বরে আলহামদুলিল্লাহ বলে দোয়া করল, অতঃপর রুম ছেড়ে বেরিয়ে গেল। সুব্রতার কাছে বসে থাকলেন কেবল মিসেস স্মিতা। সবাই যেতেই মায়ের বুকে মুখ লুকাল সুব্রতা। প্রাণ ভরে মায়ের শরীরের ঘ্রাণ নিতে লাগল। একটু পরেই মানুষটাকে ছেড়ে যেতে হবে ভেবে নিঃশব্দে অশ্রু ঝরাতে লাগল সে। মেয়েকে বুকে আঁকড়ে ধরে চোখের পানি ফেলতে লাগলেন মিসেস স্মিতাও। ড্যাশ 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 ড্যাশ। ড্রয়িং রুমে বসে আছে নিবরাস। আজ বেশ সিম্পল শুভ্র রঙের একটা কোটিওয়ালা পাঞ্জাবি পরেছে সে। তবে এতেই তাকে যথেষ্ট সুদর্শন লাগছে। কিছু মেয়েদের নজরই সরছে না তার উপর থেকে, যদিও সে এখন অন্য কারোর সম্পদ। কিছুক্ষণ পূর্বেই সকলের উপস্থিতিতে ধর্ম এবং আইন মোতাবেক সমস্ত নিয়ম কানুন মেনে সুব্রতাকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করেছে নিবরাস। এরপর থেকে তার চোখজোড়া কেবল খুঁজে চলেছে একজনকে। কাউকে দেখার তৃষ্ণায় তৃষ্ণার্ত হয়ে উঠেছে সে। তবে এই অপেক্ষাও যেন মধুর, প্রশান্তির মনে হচ্ছে নিবরাসের। কেমন একটা উত্তেজনা টের পাচ্ছে সে নিজের মধ্যে। সে এক অন্যরকম অনুভূতি। অবশেষে নিবরাসের অপেক্ষার অবসান ঘটিয়ে বসার ঘরে আগমন ঘটল সেই কাঙ্ক্ষিত ব্যক্তির। ইনসিয়াতুল সুব্রতা, তার স্ত্রী সুব্রতা, যাকে কিছু মুহূর্ত পূর্বে সারা জীবনের জন্য নিজের করে নিয়েছে সে।
নিবরাসের ঠিক পাশে শুভ্রতাকে বসালেন মিসেস স্মিতা। কাউকে তোয়াক্কা না করে পূর্ণ দৃষ্টিতে শুভ্রতার পানে চাইল নিবরাস। তার দৃষ্টি আটকে গেল শুভ্রতার মাঝে। কি অসম্ভব সুন্দরী না লাগছে মেয়েটাকে। মুগ্ধ হয়ে অপলক তাকিয়ে থাকল সে। শুভ্রতার ভেজা পাপড়ি এবং সরু নাকের ডগা লাল হয়ে থাকতে দেখে থমকাল নিবরাস। ধীর এবং কোমল স্বরে শুধাল, আপনি কেঁদেছেন শুভ্রতা? ছলছল চোখে নিবরাসের উপর দৃষ্টি স্থাপন করল শুভ্রতা। কান্নার কথা শুনে পুনরায় কান্না পেল তার। ঠোঁট কামড়ে ধরে ঘন ঘন চোখের পলক ফেলতে লাগল সে। অবস্থা বেগতিক দেখে নিবরাস পুনরায় বলে উঠল, একদম কাঁদবেন না শুভ্রতা। কাজল অলরেডি ছড়িয়ে গিয়েছে। আর খানিকটা ছড়ালে আপনাকে একবারে পেতনি লাগবে। পরে সবাই আমাকে দেখলে বলবে ওই যে দেখো পেতনির জামাই যায়। সেটা তো আমি হতে দিতে পারি না। নিবরাসের কথায় মুখ খানিকটা হা হয়ে গেল শুভ্রতার। কান্না ভুলে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল সে। মনে মনে হাসল নিবরাস। শুভ্রতাকে আরও অবাক করে দিয়ে পকেট থেকে রুমাল বের করে বলল, প্রিপারেশন নিচ্ছি। আপনি কাঁদলে কাজল লেপটাবে আর আমি সাথে সাথে ঠিক করে দিব। যাতে কেউ আমাকে পেতনির জামাই না বলতে পারে। চোখ বড় বড় করে তাকালো শুভ্রতা। থতমত খেয়ে সামান্য দূরে সরে বসল। মনে মনে নিবরাসকে নির্লজ্জ বলতে ভুলল না। ভাবল, লোকটার কি লজ্জা নেই নাকি? এত মানুষের সামনে। শুভ্রতার ভাবনা সম্পূর্ণ হওয়ার সুযোগ দিল না নিবরাস। দূরত্ব ঘুচিয়ে তার দিকে চেপে বসল। শুভ্রতা আর নয়নে তাকাতেই ফিসফিসিয়ে বলল, আমাকে যতটা ভদ্র বলে মনে করেছেন আমি কিন্তু ততটা ভদ্র নই। একটু নির্লজ্জি বটে। ওসব মানুষ টানুষ আমি তোয়াক্কা করি না। এই মুহূর্তে আমার গুরুদায়িত্ব হলো আমার বউকে পেতনি লাগার হাত থেকে রক্ষা করা। আমার বউ, এই দুটো শব্দ শ্রবণ হওয়ামাত্র কেমন যেন অদ্ভুত অনুভূতি হলো শুভ্রতার। সাথে সাথে দৃষ্টি অন্যত্র সরাল সে। নিবরাস যে তাকে হাসানোর জন্য, তার মুড ঠিক করার জন্য এসব বলেছে তা বেশ বুঝতে পারল। তার অধৈর্যে উকি দিল সামান্য মিষ্টি হাসি। মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল সে যাতে নিবরাস তার হাসিটুকু দেখতে না পায়। তবে অন্য একজনের নজরে ঠিকই পড়ে গেল এই দৃশ্য। মানুষটা সাথে সাথে অসম্ভব সুন্দর এই মুহূর্ত ক্যামেরাবন্দি করে নিল। একে একে প্রতিবেশী সবাই আসলো শুভ্রতার বরকে দেখতে। যারা ধরেই নিয়েছিল শুভ্রতার আর বিয়ে হবে না, আর হলেও ভালো ছেলে পাবে না, তারা অবাক নয়নে নিবরাসকে দেখল। নিবরাসকে দেখে, তার সম্পর্কে জেনে কেউ কেউ শুভ্রতার ভাগ্যের প্রশংসা করল তো কেউ কেউ ভেতরে ভেতরে হিংসায় জ্বলে মরল। ড্যাশ 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 ড্যাশ। বিকেল গড়িয়ে সাঁঝ নেমে এসেছে প্রায়। আকাশ রক্তিম বর্ণ ধারণ করেছে। ল্যাম্পপোস্ট এবং সাঁঝের রক্তিম আভায় রাস্তা ঝলমল করছে। সারাদিন মুক্ত হয়ে উড়ে বেড়ানো পাখিগুলো নিরে ফিরে যাচ্ছে। গাড়িতে বসে সেসবই দেখে চলেছে শুভ্রতা। এসব দেখে নিজের মনকে শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। কিন্তু চোখের জল যেন আজ থামার নাম নিচ্ছে না। একনাগাড়ে ঝড়েই চলেছে। বিদায়বেলায় বাবা মায়ের সেই করুণ অশ্রুভেজা মুখশ্রী বারংবার চোখের সামনে ভেসে উঠছে তার। তাদের সেই করুণ অবস্থায় ছেড়ে চলে এসেছে সে, ভাবতেই বুকে তীব্র যন্ত্রণা হচ্ছে শুভ্রতার। গাড়ি ড্রাইভ করার ফাঁকে ফাঁকে আর্নয়নে নিজের সদ্য বিবাহিতা স্ত্রীকে দেখে চলেছে নিবরাস। শুভ্রতার চোখে এখনো জল বিদ্যমান দেখে দীর্ঘশ্বাস ফেলল সে। নিজে দাঁড়িয়ে থেকে ছোট দুই বোনের বিয়ে দিয়েছে নিবরাস। তাই শুভ্রতার মনের অবস্থা এই মুহূর্তে কেমন তা কিছুটা হলেও বুঝতে পারছে সে। অবশেষে 1.5 ঘন্টা বাদে নিজের নতুন ঠিকানায় পৌঁছালো শুভ্রতা। নিবরাস জায়গামতো গাড়ি পার্ক করে নরম চোখে চাইল শুভ্রতার পানে। শুভ্রতাকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে আলতো স্বরে ডেকে উঠল, শুভ্রতা। অন্যমনস্ক হয়ে থাকা শুভ্রতা ঈষৎ কেঁপে উঠল। খেয়াল করল তারা পৌঁছে গিয়েছে। এতক্ষণ অন্য ধ্যানে থাকলেও এখন কিছুটা অস্বস্তি হতে লাগলো শুভ্রতার। লোকটার সামনে কি কান্নাটাই না কেঁদেছে সে। শুভ্রতার অস্বস্তি হচ্ছে তা হয়তো বুঝতে পারল নিবরাস। বলে উঠল, দেখি মুখটা এদিকে ফেরান তো শুভ্রতা। না চাইতেও বাধ্য মেয়ের মতো নিবরাসের দিকে মুখ ফেরাল শুভ্রতা। কয়েক সেকেন্ড শুভ্রতার রক্তিম বর্ণ ধারণ করা মুখশ্রী, ফুলে ওঠা দু চোখের দিকে চেয়ে রইল নিবরাস। অতঃপর পাঞ্জাবির পকেট থেকে নিজের শুভ্র রুমাল বের করে আলতো হাতে শুভ্রতার চোখের জল মুছিয়ে দিল। নিবরাসের এমন কর্মকাণ্ডে চমকাল শুভ্রতা। তার হৃদয়ে যেন ঝড় তুলল নিবরাসের আলতো স্পর্শ। অস্থির নয়নে নিবরাসের চোখ বরাবর চাইল সে। ফলে চোখেচোখি হলো দুজনের। নিবরাস শুভ্রতার চোখে চোখ রেখেই কোমল স্বরে বলল, আর কাঁদবেন না শুভ্রতা। শুনতে অদ্ভুত লাগতে পারে তবে এটাই সত্য, আপনার চোখের জল আমার বক্ষে কেমন যেন জ্বালা সৃষ্টি করছে। দয়া করে আমার বক্ষে জ্বালা সৃষ্টির কারণ হবেন না। অতঃপর নীরবতা। নিবরাসের কোমল স্বরে বলা কথাটুকু কেমন যেন থমকে দিল শুভ্রতাকে।
সে চেয়েও নিজের নজর সরাতে পারল না নিবরাসের উপর থেকে। সুব্রতাকে একদৃষ্টে তাকিয়ে থাকতে দেখে সামান্য হাসল নিবরাস। সুব্রতা মনোযোগ সহকারে দেখল সেই হাসিটুকু। তার কাছে মনে হলো নিবরাসের চোখ দুটোও যেন হাসছে। হুট করে সুব্রতার দিকে খানিকটা ঝুঁকল নিবরাস। দ্রুত নজর অন্যত্র সরাল সুব্রতা। শ্বাস আটকে নিজের সিটের সাথে একেবারে সেটে বসল সে। নিবরাস এতটা কাছে আসায় মুহূর্তেই হৃদস্পন্দন বৃদ্ধি পেল তার। অধর কামড়ে এদিক ওদিক তাকিয়ে চিন্তা করতে লাগল নিবরাস ঠিক কি করতে চাইছে। ততক্ষণে নিবরাস নিজের কাজ সেরে ফেলল। সুব্রতার সিট বেল্ট খুলে গাড়ি থেকে বেরিয়ে গেল সে। স্বস্তির নিঃশ্বাস ফেলল সুব্রতা। সামনে খেয়াল করতেই সে দেখতে পেল বাহিরে লিফটের কাছে তার দুই ননদ অপেক্ষা করছে। বাকিরা হয়তো উপরে চলে গিয়েছে। নিবরাস তাদের কিছু একটা বলে মিনিট দুয়েক পরেই ফিরে এলো। সুব্রতার সাইডের ডোর খুলে দিল সে। সুব্রতার দিকে নিজের একটি হাত বাড়িয়ে দিয়ে কণ্ঠে কোমল কিন্তু দৃঢ়ভাব বজায় রেখে বলল, আপনার জীবনের কালো অধ্যায়ের সমস্ত স্মৃতিগুলোকে পেছনে ফেলে বিশ্বাসের সাথে এই হাতটি ধরুন সুব্রতা। কথা দিচ্ছি, জীবন থাকতে আপনার বিশ্বাসের অমর্যাদা হবে না। মিনিট দুয়েক নিবরাসের মুখপানে তাকিয়ে থেকে তার বাড়িয়ে দেয়া হাতটি ধরল সুব্রতা। জীবনে আরও একবার কাউকে বিশ্বাস করেছে সে। আগেরবার ভুল মানুষকে বিশ্বাস করে বাজেভাবে ঠকে গেছে সুব্রতা। কিন্তু এবার হয়তো মানুষটা সঠিক, সে হয়তো তার বিশ্বাস ভাঙবে না। নিবরাসের হাত ধরেই গাড়ি থেকে নামল সুব্রতা। সে ভেবেছিল নিবরাস হয়তো হাত ছেড়ে দিবে, কারণ তার বোনেরা সামনে আছে। কিন্তু না, সে হাত না ছেড়ে আলতোভাবে আঙুলের ভাঁজে আঙুল গলিয়ে সুব্রতার কোমল হাত নিজের মুঠোয় পড়ে নিল। সুব্রতার হৃদয় আরও খানিকটা নাড়িয়ে দিয়ে বলল, আমার রাজ্যে আপনাকে স্বাগত জানাই সুব্রতা। অজস্র ফুল এবং ক্যান্ডেল দ্বারা সজ্জিত কক্ষে চুপটি করে বসে আছে সুব্রতা। সময় এখন রাত 10টা 10। নিবরাসের বাড়িতে আসার পর থেকে অনেক লম্বা সময় সোফার ঘরেই বসে থাকতে হয়েছে সুব্রতার। প্রতিবেশীসহ নিবরাসের পরিচিত আরও অনেকে এসেছিল নতুন বউকে দেখতে। তাই সেখানেই কয়েক ঘন্টা বসেছিল সুব্রতা। কিছুক্ষণ পূর্বেই সুব্রতার দুই ননদ নীলিমা এবং মুনিয়া তাকে অন্য রুমে নিয়ে গিয়ে ফ্রেশ হওয়ার সুযোগ করে দেয়। ফ্রেশ হওয়ার পর তাকে বেশ সুন্দর হালকা পাতলা লাল টকটকে একটা শাড়ি পরিয়ে দেয় নীলিমা। এই ফাঁকে সুব্রতাকে রাতের খাবার খাইয়ে দিয়েছে মুনিয়া। যদিও খুব বেশি খেতে পারেনি সুব্রতা। নতুন জায়গা, নতুন মানুষজন, কিছুটা অস্বস্তিই হচ্ছিল তার। খাবার খাওয়ানো শেষ হলে সুব্রতাকে কিছুটা সাজিয়েও দেয় নীলিমা। অতঃপর তাকে রেখে যায় নিবরাসের রুমে। বেশ কিছুক্ষণ যাবৎ নিবরাসের রুম যা এখন সুব্রতারও, সেখানে একা একা বসে আছে সুব্রতা। ফুলের ঘ্রাণে ম করছে রুমটা। ক্যান্ডেলের লালচে আলোয় আলোকিত হয়ে আছে সম্পূর্ণ রুম। পরিবেশটা মন্দ লাগছে না সুব্রতার। তবে কিছুটা ভীতি, অস্বস্তি কাজ করছে ভেতর ভেতর। নিবরাস সম্পর্কে সে খুব বেশি একটা জানে না। সেভাবে পরিচিত হওয়ার সুযোগ হয়নি তাদের। আর এই একেবারে অপরিচিত থেকে সোল্প পরিচিত হওয়া মানুষটাই এখন তার সারাজীবনের সঙ্গী। নিবরাসের সাথে রুম প্লাস বেড দুটোই শেয়ার করতে হবে ভেবে বুক ধড়ফড় করছে সুব্রতার। নিবরাস যদি এসেই স্বামীর অধিকার ফলায়। তারা তো এখন বিবাহিত। নিবরাস তার অধিকার চাইতেন পারে। তখন কি করবে সে? নিজেকে মানিয়ে নিতে পারবে কি? এসব ভেবে আরও বেশি নার্ভাস ফিল করতে লাগলো সুব্রতা। এসির মধ্যে থাকা সত্ত্বেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমল তার। চেহারায় ভীতির ছাপ স্পষ্ট হয়ে উঠল। এরই মাঝে দরজা খোলার শব্দ পেল সুব্রতা। পরক্ষণেই দরজা বন্ধ করল কেউ। সুব্রতা বুঝে গেল মানুষটা নিবরাস ছাড়া আর কেউ নয়। খানিকটা নড়েচড়ে বসল সে। দৃষ্টি নত হল। হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় বহুগুণে বৃদ্ধি পেল। একনাগাড়ে শাড়ির আঁচল হাতের মধ্যে নিয়ে মোচড়াতে লাগল সুব্রতা। নার্ভাসনেস কমানোর আশায় আখিজোড়া বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে লাগল। আসসালামু আলাইকুম। গম্ভীর, আকর্ষণীয় পুরুষালী কণ্ঠে সালাম শোনামাত্র চোখ খুলল সুব্রতা। পিটপিট করে চাইল সামনে দাঁড়ানো সুদর্শন পুরুষের পানে। মৃদু স্বরে সালামের জবাব দিল সে। নিবরাস বসল সুব্রতার ঠিক সামনে। সুব্রতার দিকে পূর্ণদৃষ্টিতে তাকানোমাত্র কপাল কুঁচকে গেল নিবরাসের। সে খানিকটা অস্থির কণ্ঠে শুধাল, আর ইউ ওকে, সুব্রতা? ঠিক আছেন আপনি? এসি চলছে, তবুও এত ঘামাচ্ছেন কেন? নিবরাস প্রশ্ন করাই গলা শুকিয়ে গেল সুব্রতার। কাচুমাচু করতে লাগল সে। ভাবতে লাগল কি জবাব দিবে নিবরাসের প্রশ্নের। উল্টোপাল্টা চিন্তাভাবনা করে এত ঘামাচ্ছে সে, এটা বলবে। যদিও সুব্রতার জবাবের অপেক্ষা করল না নিবরাস। সুব্রতার মুখখানা এবং অদ্ভুত আচরণ দেখে কিছু একটা আন্দাজ করল। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। এসির রিমোট খুঁজে পাওয়ার আরও খানিকটা কমিয়ে দিল।
অতঃপর বেড সাইড টেবিলের উপর রাখা টিস্যু বক্স থেকে কয়েকটা টিস্যু এবং এক গ্লাস পানি নিয়ে আসলো নিবরাস। সুব্রতার দিকে পানির গ্লাসটা বাড়িয়ে দেয়া মাত্র গ্লাস নিয়ে ঢকঢক করে সবটুকু পানি পান করল সুব্রতা। অতঃপর স্বস্তির নিঃশ্বাস ফেলল, যদিও সেই স্বস্তি খুব বেশি সময় স্থায়ী হল না। গ্লাস পাশে রাখতেই মুখে আলতো স্পর্শ অনুভব করল সে। এক মুহূর্তের জন্য ভরকাল সুব্রতা থতমত খেয়ে তাকালো নিবরাসের মুখপানে। নিবরাসের মুখটা বেশ সিরিয়াস হয়ে আছে। মনোযোগ সহকারে সুব্রতার মুখশ্রীর বিন্দু বিন্দু ঘাম টিস্যু দ্বারা আলতোভাবে মুছে দিচ্ছে সে। নিবরাসের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল সুব্রতা। চেয়েও নিজের নজর ফেরাতে পারল না। অদ্ভুতভাবে তার মনের মধ্যে জমা ভীতিগুলো কোথাও যেন হারিয়ে গেল। চোখে মুখে ফুটে উঠল কেবল মুগ্ধতা। মুগ্ধ চোখে নিবরাসকে দেখতে লাগল সে। এলোমেলো চুলে নিবরাসকে তার একটু বেশিই সুদর্শন মনে হল। চিকন ফ্রেমের চশমার মধ্যে থাকা দুটো চোখে কেমন একটা অস্থিরতা উপলব্ধি করল সে। এই সামান্য বিষয়ে নিবরাসকে অস্থির হতে দেখে সুব্রতার মাঝে অদ্ভুত ভালো লাগা কাজ করল। নিজের কাজ শেষ করে সুব্রতার চোখে চোখ রাখল নিবরাস। ক্যান্ডেলের লালচে আলোয় দেখল ডাগর ডাগর চোখে সুব্রতা তার দিকেই তাকিয়ে আছে। নিবরাস হাসল, ঘাড় কাত করে খানিকটা সময় নিজেও তাকিয়ে রইল সুব্রতার মুখপানে। অতঃপর সুব্রতার দিকে খানিকটা ঝুঁকল সে। সুব্রতা মাথা পিছিয়ে নিয়ে চোখ বড় বড় করে তাকালো। নিবরাস অধরে হাসি বজায় রেখেই ধীর স্বরে বলল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যাকে চেয়েছিলাম তাকে পেয়ে গেছি। সে আজ আমার ঘরে রানী, আমার ব্যক্তিগত সম্পদ। আমার এই মহামূল্যবান সম্পদে কারোর নজর না লাগুক। নিবরাসের কণ্ঠে একরাশ মুগ্ধতা খুঁজে পেল সুব্রতা। দৃষ্টি নত হল তার। লাজেরা এসে ভিড় জমাল কপলে। পরিস্থিতি স্বাভাবিক করতে উঠে দাঁড়ালো নিবরাস। গলা খাকারি দিয়ে শুধাল, অজু করেছেন সুব্রতা? দৃষ্টি নত রেখেই মাথা ঝাঁকালো সুব্রতা। নিবরাস সুব্রতাকে জায়নামাজ দেখিয়ে বলল, তাহলে জায়নামাজ বিছিয়ে একটু অপেক্ষা করুন, আমি অজু করে আসছি। নিবরাস অজু করতে গেলে ধীর পায়ে বিছানা থেকে নামল সুব্রতা। জায়নামাজ বিছিয়ে হিজাব খুঁজতে গিয়ে দেখল তার লাগেজেই রুমে নেই। অগত্যা বিছানায় গালে হাত দিয়ে বসে রইল সে। নিবরাস অজু করে বেরিয়ে সুব্রতাকে ওভাবে বসে থাকতে দেখে বলল, কি হয়েছে সুব্রতা, কোনো সমস্যা? সুব্রতা গাল থেকে হাত নামিয়ে আমতা আমতা করে বলল, আসলে আমার নামাজ পড়ার হিজাব তো লাগেজে আছে, আর লাগেজেই রুমে খুঁজে পাচ্ছি না। 3 পিস পরলে ওড়না দিয়ে নামাজ পড়তে পারতাম, কিন্তু। নিবরাস টাওয়েলে হাত মুখ মুছে পুনরায় চশমা চোখে দিল। অতঃপর সুব্রতার নিকট এগিয়ে এসে তার হাত নিজের মুঠোয় পুরে বলল, আসুন আমার সাথে। সুব্রতা হাঁটা ধরল নিবরাসের সাথে। ঘরের এক কোণে রাখা আলমারির সামনে নিয়ে গেল নিবরাস সুব্রতাকে। অতঃপর আলমারি খুলে বলল, এখানে আপনার প্রয়োজনীয় মোটামুটি সব জিনিস আছে। কিছু বাদ গেলে আমাকে জানাবেন, আমি এনে দিব। আর আপনার লাগেজ হয়তো নীলিমার রুমে আছে। আগামীকাল সকালে ও দিয়ে যাবে, সমস্যা নেই। আলমারি ভর্তি মেয়েলি জিনিসপত্র দেখে অবাক হলো সুব্রতা। এসবের কিছুই তার বাড়ি থেকে আনা নয়, অর্থাৎ সব নিবরাস কিনে ভর্তি করেছে। সুব্রতার ভাবনা চিন্তার মাঝেই একটা হিজাব খুঁজে বের করল নিবরাস। নিজ হাতে সুব্রতাকে পরিয়ে দিল। তবে এবার কোনোরকম অস্বস্তি হলো না সুব্রতার। নিবরাসের হিজাব পরানো শেষ হলে সে অবাক কণ্ঠে বলল, এত কিছু কেন কিনেছেন? আমার তো সব ছিলই। নিবরাস হাসল। সুব্রতার গাল আলতো করে টেনে দিয়ে বলল, আমার ড্রিম ছিল সামর্থ্য অনুযায়ী আমার ওয়াইফের জন্য আলমারি ভর্তি করব। তাই নিজের ড্রিম পূরণ করলাম। কথাটুকু বলে নিবরাস পুনরায় তাড়া দিয়ে বলল, আসুন এবার নামাজটা আদায় করে নেই। বাকি যা প্রশ্ন করার তা না হয় নামাজ শেষ হলে করবেন। সুব্রতা মাথা ঝাঁকাল। নামাজে দাঁড়ালো তারা দুজন। নামাজ শেষে তাদের নতুন জীবনের জন্য দোয়া করল নিবরাস সুব্রতা। আজ থেকে তাদের জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা হলো। হয়তো সেই অধ্যায় হবে সুখকর, অথবা বেদনার। প্রকৃতপক্ষে সময়ই বলে দিবে সবটা। নিবরাসের রুমের সাথে লাগোয়া বারান্দায় পাশাপাশি বসে আছে নিবরাস সুব্রতা। ক্যান্ডেলের লালচে আলোয় হালকা আলোকিত হয়ে আছে সম্পূর্ণ বারান্দা। বারান্দায় আসার সময় দুটো নয়তয় ক্যান্ডেল সাথে করে নিয়ে এসেছে নিবরাস। সেই ক্যান্ডেল দুটো বাতাসের সংস্পর্শে আসামাত্র নিভু নিভু করছে, আবার লে উঠছে। নিবরাসের এই ফ্ল্যাটটা বেশ উঁচুতে হওয়ায় এখানে বাতাসের পরিমাণটা একটু বেশি। কিছুক্ষণ পরপর ফুরফুরে বাতাস এসে গা ছুঁয়ে যাচ্ছে তাদের। বাতাসের সাথে ভেসে আসছে ফুলের মৃদু ঘ্রাণ। বারান্দায় বেশ কিছু গাছ আছে নিবরাসের। যদিও কি গাছ আছে তা এই স্বল্প আলোয় বুঝতে পারছে না সুব্রতা। আর বোঝার চেষ্টাও করছে না। সে কেবল চুপচাপ পরিবেশটা উপভোগ করছে। বারান্দায় আসার পর থেকে নিবরাসও চুপচাপ হয়ে আছে।
নিবরাসের কথা মাথায় আসতেই আর নয়নে নিবরাসের পানে চাইল সুব্রতা। সাথে সাথে চোখাচোখি হলো দুজনার। কারণ নিবরাস সুব্রতার দিকেই তাকিয়েছিল। সুব্রতার চোখে চোখ পোড়ামাত্র নিবরাস বলে উঠল, আমার সাথে প্রেম করবেন সুব্রতা? নিবরাসের এমন প্রশ্নে চমকাল সুব্রতা। অবাক নয়নে নিবরাসের মুখের দিকে তাকিয়ে রইল। আশ্চর্যের বিষয় হলো নিবরাসের মুখ দেখে সুব্রতার মনে হলো না যে নিবরাস মজা করে প্রশ্নটা করেছে। বেশ সিরিয়াস ভঙ্গিতেই প্রশ্নটা করেছে সে। সুব্রতাকে গোল গোল চোখে তাকিয়ে থাকতে দেখে নিবরাস তার দিকে আরো খানিকটা চেপে বসল। বলল, আমার বহুদিনের শখ বউয়ের সাথে প্রেম করার। ফাইনালি বউ তো হলো, এবার বউয়ের রাজি হওয়ার পালা। রাজি হয়ে গেলেই প্রেম করা শুরু করে দিব। তখন দেখবেন, নিবরাস আফসার হবে সেরার সেরা প্রেমিক পুরুষ। নিবরাস কথা শেষ করে সুব্রতার দিকে তাকিয়ে দেখল এবার গোল গোল চোখে তাকানোর পাশাপাশি তার মুখটাও খানিকটা হা হয়ে আছে। সুব্রতার এমন মুখভঙ্গি দেখে হাসি পেল নিবরাসের। মুখ অন্যদিকে ফিরিয়ে হাসল সে। অতঃপর গলা খাকারি দিয়ে আগের ন্যায় সিরিয়াস কণ্ঠে বলল, আচ্ছা, ঠিক আছে, আপনি সময় নিন, তারপর না হয় জানাবেন আমার সাথে প্রেম করতে ইচ্ছুক আছেন কিনা। সুব্রতা শুধু মুখটা হা করে শুনেই গেল। কোনো কথা বের হলো না তার মুখ থেকে। নিবরাস এবার প্রসঙ্গ পাল্টে বলল, তো কিছু বলুন এবার, অনেকক্ষণ তো হলো চুপচাপ বসে আছি আমরা। সুব্রতা মিনিমিনিয়ে শুধাল, কি বলবো? নিবরাস জবাবে বলল, নিজের সম্পর্কে বলুন, যা ইচ্ছে বলুন। সুব্রতা ফের বলে উঠল, আমার সম্পর্কে তো অনেক কিছুই জানা আপনার। আপনি বরং নিজের সম্পর্কে বলুন। নিবরাস সামান্য হাসল। এক ভ্রু উঁচু করে ঠাট্টার ছলে বলল, আমার সম্পর্কে জানার ব্যাপারে বেশ ইন্টারেস্ট আছে দেখি আপনার। নিজের নজর অন্যত্র হটালো সুব্রতা। অস্থির চিত্তে এদিক ওদিক তাকাতে লাগল। নিবরাস সুব্রতার একটা হাত নিজের হাতের মাঝে নিয়ে শীতল কণ্ঠে বলল, রিল্যাক্স সুব্রতা, এত নার্ভাস হচ্ছেন কেন? আমি তো মজা করছিলাম। এন্ডা ময়ূর হাসবেন নাও। আপনি জানতে চাইতেন পারেন আমার ব্যাপারে। বিয়ের আগে তো আমাদের সেভাবে টাইম স্পেন্ড করার বা একে অপরকে জানার সুযোগও হয়নি। আপনার আমার ব্যাপারে সবকিছু জানার আগ্রহ থাকাটা স্বাভাবিক। সুব্রতা ঘন ঘন শ্বাস ফেলে তাকালো নিবরাসের দিকে। নিবরাস কিছু সময় নীরব থাকার পর সামনে তাকিয়ে বলতে শুরু করল, গ্রামের দরিদ্র এক পরিবারে জন্ম আমার। গ্রামেই বেড়ে ওঠা। আব্বা আম্মার প্রথম সন্তান আমি। আমার আব্বা পেশায় একজন কৃষক ছিলেন। এখন যদিও নিজে কাজ করেন না, তবে কৃষিকাজের সাথেই জড়িত আছেন। পড়াশোনার সাথে ওনার কখনো পরিচয় ঘটেনি। নিরক্ষর বলতে পারেন। আর আমার আম্মাও দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। তবে আমার আম্মা কয়েক ক্লাস পড়াশোনা করেছেন। এরপরে আর পড়তে পারেননি অভাবের কারণে। আর আমার নানার ইচ্ছা ছিল না। উনার এক কথা, মেয়ে মানুষের এত পড়তে নেই। মেয়ে মানুষ করবে সংসার। ছেলেরাও যে তেমন পড়াশোনা করত তাও কিন্তু নয়। আমাদের গ্রামে শিক্ষার হার একেবারেই কম ছিল তখন। কারণ গ্রামের প্রায় 90% মানুষ কৃষিকাজ করত। একে তো তারা ছিল দরিদ্র, তার উপর নিরক্ষর। শিক্ষার গুরুত্ব কতটুকু, শিক্ষা কি জিনিস তা তারা জানত না, বুঝতও না। দরিদ্র কৃষক পরিবারের সদস্যদের ধারণা ছিল, সন্তান পড়াশোনা করিয়ে কি লাভ। মেয়েরা করবে সংসার আর ছেলেরা করবে কৃষিকাজ। কেবল ধনী পরিবারের ছেলে মেয়েরা পড়াশোনা করত তখন। সে যাই হোক, এরপর আম্মা আব্বার বিয়ে হয়। জন্ম হয় আমার। একে একে জন্ম হয় আমার 3 বোনের। ওদের সাথে আপনার অলরেডি পরিচয় হয়েছে। আমার পর মালিহা, তারপর মুনিয়া, তারপর নীলিমা। আমরা 4 ভাই বোন, আব্বা আম্মার আদরের 4 সন্তান। আম্মা যেহেতু কিছুদূর পড়াশোনা করেছিলেন, তাই আম্মার মধ্যে কিছুটা হলেও শিক্ষার আলো ছিল। উনি ঠিক করেন আমাদের 4 ভাই বোনকেই উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন। আব্বাও দ্বিমত করেননি। আমার আব্বাও ভীষণ বুঝদার এবং বিচক্ষণ একজন মানুষ। উনি চাননি আমরাও উনার মতো সারাজীবন কষ্ট করে কাটাই। যদিও টাকা পয়সা তেমন ছিল না আমাদের। কিন্তু সরকারি স্কুল, কলেজ ছিল বলে রক্ষা হয়েছে। আব্বা আম্মার বড় সন্তান, 3 বোনের বড় ভাই হিসেবে আমার মধ্যে সবসময় কেমন একটা দায়িত্ববোধ কাজ করত। বুঝো হওয়ার পর থেকে সবসময় ভাবতাম জীবনে ভালো একটা পর্যায়ে যেতে হবে, 3 বোনের সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে দিতে হবে, তাদের ভালো জায়গায় বিয়ে দিতে হবে, আমার আব্বা আম্মার জন্য অনেক কিছু করতে হবে। সেভাবেই চেষ্টা চালাতে থাকি। রেজাল্ট ভালো ছিল বলে শিক্ষকদের কাছ থেকেও অনেক সাহায্য সহযোগিতা পেতাম। কলেজ পর্যন্ত পড়াশোনা করলাম বাড়িতে থেকেই। কলেজ অবধি পড়াশোনা শেষ হওয়ার পর চলে আসলাম শহরে। উদ্দেশ্য একটাই, ভালো একটা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিতে হবে। পরীক্ষা দিলাম। সুযোগ হলো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার।
একটা টিউশন খুঁজে নিলাম। সেই অর্থ দিয়ে নিজের থাকা খাওয়া এবং পড়াশোনা চলছিল কোনোরকম। কিন্তু এর চেয়েও কয়েক গুণ কঠিন দিন দেখা তখনও বাকি ছিল। থামল নিবরাস। সুব্রতার দিকে তাকিয়ে দেখল তার ডাগর ডাগর আঁখি দুটো উৎসুক হয়ে আছে পরবর্তীতে কি হলো তা জানার জন্য। নিবরাসকে থেমে যেতে দেখে নড়েচড়ে বসল সুব্রতা। ব্যাকুল স্বরে শুধাল, এরপর কি হলো, কি এমন হয়েছিল তখন? বাতাসে শাড়ির আঁচল মাথা থেকে পড়ে গিয়েছে সুব্রতার। উন্মুক্ত কেশরাশি কিছুক্ষণ পরপর দুলে দুলে উঠছে। মুখের উপর ছোট ছোট চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। অন্য সময় হলে হয়তো সুব্রতা নিজের চুলের উপর বিরক্তি প্রকাশ করত। কিন্তু এই মুহূর্তে তার সম্পূর্ণ মনোযোগ নিবরাসের উপর। পরবর্তীতে কি হয়েছিল তা জানার জন্য ভীষণ আগ্রহী সে। সুব্রতার এত আগ্রহ দেখে হাসল নিবরাস। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বলতে শুরু করল, হুট করে একদিন খবর পেলাম আব্বা ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। সবকিছু ছেড়ে ছুটে গেলাম গ্রামে। ডাক্তার দেখানো হলো আব্বাকে। চিকিৎসা হলো। কিছুটা সুস্থ হলেন আব্বা। ডাক্তার জানিয়ে দিলেন, আব্বা যেন এখন থেকে বেশি টেনশন না করেন, বেশি পরিশ্রমের কাজ না করেন। আব্বা করতেন কৃষিকাজ। আর সেটা তো আগাগোড়া পরিশ্রমের। অসুস্থতার জন্য কাজে যাওয়া বন্ধ হলো আব্বার। সংসারে কঠিন অভাব নেমে আসলো। আমার 3 বোন তখন ছোট। ওদের মুখের দিকে তাকানো যেত না। অভাব আমার সুন্দর, ছোট বোনগুলোকে কাবু করে ফেলেছিল একেবারে। আমাদের সঞ্চয়ও ছিল না তেমন। কয়েকদিন যেতেই টাকা ফুরিয়ে যাওয়ার অবস্থা হলো। আব্বা আর বসে থাকতে চাইলেন না। অসুস্থ শরীর নিয়েই কাজে যেতে চাইলেন। আমি বাধা দিলাম। সংসারের দায়িত্ব তুলে নিলাম নিজের কাঁধে। শহরে ফিরে আসলাম। টিউশনির পরিমাণ বাড়ালাম। কারণ আমার তখন অনার্স শেষ হয়নি। ভালো চাকরি পাওয়া সম্ভব নয়। তাই একমাত্র রাস্তা ছিল টিউশনি করা। ক্লাসের টাইমটা বাদে রাত 11টা অবধি টানা স্টুডেন্ট পড়াতাম। 2 বেলার বেশি 3 বেলা কখনো খাবার খেতাম না জানেন। সকালে খেয়ে বের হতাম, এরপরে একেবারে রাতে ফিরে খেতাম। ডাল ভাত, মরিচ, বেশি হলে ডিম এগুলোই ছিল আমার প্রতিদিনের খাবার। অন্যরা আমার সাথে বসেই ভালো ভালো খাবার খেত, আমি তাদের খাবারের ঘ্রাণ নিতাম আর নিজের ডালভাতে মরিচ ডলে খেতাম। কেবলমাত্র যখন ছুটিতে বাড়িতে যেতাম তখনই ভালো খাবার খাওয়ার সুযোগ হতো, আম্মার হাতের রান্না করা খাবার। বহুদিন পর ভালো খাবার তাও আবার আম্মার হাতের রান্না, খেলে মনে হতো অমৃত খাচ্ছি। আরেকটা ইন্টারেস্টিং বিষয়ে বলি, আমার 2টো বিখ্যাত শার্ট ছিল। ছিল না ঠিক এখনো আছে আমার কাছে। ভীষণ যত্নে রেখেছি আমি ওই দুটোকে। ওই শার্ট দুটো আমাকে সেসব দিন মনে করাই যখন আমি অনেক স্ট্রাগল করেছি। শার্ট দুটো আমার কাছে এত বিশেষ কেন জানেন? কারণ ওই শার্ট দুটো আমি অনেক দীর্ঘ সময় যাবত পরেছি। ছিঁড়ে গেলে জোড়াতালি দিয়ে পরেছি। কারণ, তখন খুব বেশি প্রয়োজন ছাড়া নিজের পেছনে টাকা খরচ করতাম না আমি। সবসময় পরিবারের কথা মাথায় থাকত। আব্বার ওষুধ, বোনদের পড়াশোনা, তাদের খাওয়া দাওয়া আরও কত খরচ। ওদের কম না পড়ে যায় সেটাই দিনরাত চিন্তা করতাম। যাই হোক, ওই শার্ট দুটোর জন্য পরিচিত অনেকের কাছে সেই সময় ছোট হয়েছি, অনেকের কাছে হয়েছি হাসির পাত্র। ওদের অমন ব্যবহারে তখন অনেক খারাপ লাগত। কিন্তু এখন ভাবলে একটুও খারাপ লাগে না। মনে হয় দিনগুলো অদ্ভুত হলেও দারুণ ছিল কিন্তু। তখন যদি এই ছোট ছোট কষ্টগুলো না করতাম, তাহলে হয়তো আজ এই পজিশনে আসতে পারতাম না। এরপর আর কি, দিন যেতে লাগলো এভাবেই। আব্বা খানিকটা সুস্থ হওয়ার পর টুকটাক কাজ শুরু করলেন, আমিও টিউশনি করে মাসে মাসে টাকা পাঠাতাম। মোটামুটি ভালোই চলতো সংসার এবং আমার বোনদের পড়াশোনা। দেখতে দেখতে অনার্স শেষ হলো। কিছু কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করলাম। পছন্দের একটা কোম্পানিতে জুনিয়র অফিসারের পোস্টে চাকরি হলো। বেতন ভালোই পেতাম। অভাব দূর হলো কিছুটা। আস্তে আস্তে সচ্ছলতা ফিরে আসলো আমার পরিবারে। চাকরির পাশাপাশি মাস্টার্সের পড়াশোনাটাও চালিয়ে গেলাম। অতঃপর মাস্টার্সের পড়াশোনা শেষ হলে ওই একই প্রতিষ্ঠানে সিনিয়র অফিসারের পোস্টে অ্যাপ্লাই করলাম। সিনিয়র অফিসারের পোস্টেও চান্স পেয়ে গেলাম চাকরি করার। কারণ ততদিনে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের পাশাপাশি অভিজ্ঞতাও হয়ে গিয়েছিল। আর বর্তমানে তো পুরো প্রতিষ্ঠানের দায়িত্ব আমার হাতে। স্যার অসুস্থ হয়েছেন প্রায় 1 বছর। উনি অসুস্থ হওয়ার পর আমাকেই পুরো প্রতিষ্ঠানের দেখাশোনার দায়িত্ব দিয়েছেন। এই 1 বছর যাবৎ পুরো প্রতিষ্ঠান আমিই দেখাশোনা করছি। আলহামদুলিল্লাহ, এখন অবধি স্যার কোনোরকম কোনো কমপ্লেইন করার সুযোগ পাননি। যদিও আমার স্যার এবং ম্যাম ভীষণ ভালো মনের মানুষ। আমাকে নিজেদের ছেলের মতোই স্নেহ করেন, অনেক ভরসা করেন। স্যার সুস্থ থাকলে হয়তো উনারা আসতেন বিয়েতে।
ব্যাপার না, একদিন সময় করে আমি আপনাকে নিয়ে যাব উনাদের সাথে দেখা করাতে। আই হোপ উনাদের সাথে পরিচিত হয়ে ভালো লাগবে আপনার। আর উনারাও ভীষণ খুশি হবেন। কথা শেষ করে হেসে সুব্রতার মুখপানে চাইল নিবরাস। অপলক নিবরাসের সেই হাস্যোজ্জ্বল মুখশ্রীর দিকে তাকিয়ে রইল সুব্রতা। অবাক মনে ভাবল, যেই মানুষটা আজ তার জন্য আলমারি ভর্তি করে কাপড় কিনে সাজিয়ে রেখেছে, সেই মানুষটা নাকি একসময় জোড়াতালি দেয়া কাপড় পরে দিনাতিপাত করেছে। যেই মানুষটার আজ গাড়ি আছে, বাড়ি আছে, দামি দামি খাবার কেনার সামর্থ্য আছে, সেই মানুষটা নাকি একসময় খেয়ে না খেয়ে দিন পার করত। মানুষের জীবন আসলে বড়ই অদ্ভুত। কত রকমের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই না যেতে হয় কিছু মানুষকে। কতই না স্ট্রাগল করতে হয়। কিন্তু সৎ উদ্দেশ্য এবং চেষ্টা থাকলে সফলতা হয়তো আসবেই। যেমন নিবরাসের জীবনে সফলতা এসেছে। আজ সবাই সফল নিবরাসকে চেনে। কিন্তু সে না জানালে হয়তো কেউ জানতেই পারবে না যে এই সফলতার পেছনে কতটা স্ট্রাগল এবং স্যাক্রিফাইসের গল্প রয়েছে। আসলে আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো অলিখিত গল্প রয়েছে। যেমন সুব্রতার জীবনের একটা গল্প আছে, নিবরাসের জীবনেরও ভিন্ন একটা গল্প আছে। সুব্রতাকে অন্যমনস্ক হয়ে কিছু ভাবতে দেখে চুটকি বাজাল নিবরাস। চমকে তাকালো সুব্রতা। নিবরাস হেসে বলল, কোথায় হারালেন? সুব্রতা সামান্য হেসে জবাব দিল, কোথাও না। নিবরাস শুধাল, তারপর আর কিছু জানার ইচ্ছা আছে? আরও কিছু শুনতে চান? সুব্রতা আগ্রহ প্রকাশ করে বলল, হুম, বলুন না। সুব্রতার জবাবে কেমন যেন সহজ ভাব প্রকাশ পেল। আগের মতো অস্বস্তিবোধ প্রকাশ পেল না তার কণ্ঠে এবং আচরণে। নিবরাসের সাথে বেশ স্বাভাবিক স্বরেই এখন কথা বলছে সে। নিবরাস, সুব্রতার আগ্রহ দেখে নিজের শৈশবকালের বিভিন্ন স্মরণীয় মুহূর্তগুলো বলতে লাগল সুব্রতাকে। এক পর্যায়ে কাঁধে ভার অনুভব হওয়ায় কথা বলা থামালো নিবরাস। তাকিয়ে দেখল সুব্রতা তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছে। ততক্ষণে মোমবাতিও শেষ হয়ে গিয়েছে। কিন্তু চাঁদ যেন বারান্দার মুখোমুখি এসে উপস্থিত হয়েছে। চাঁদের সেই ফোকফকে আলো সুব্রতার মুখে এসে পড়ছে। সেই আলোয় গভীর দৃষ্টিতে সুব্রতার মুখপানে চেয়ে রইল নিবরাস। সুব্রতার মায়াবী মুখশ্রীতে নজর আটকে গেল তার। সে বিড়বিড়িয়ে বলে উঠল, আপনি কি ভীষণ মায়াবিনী সুব্রতা। দেখুন না, আপনার মায় কি বাজেভাবে আটকে গিয়েছি আমি। এই মায়া কখনো কাটবার নয়। আর আমি চাইও না এই মায়া কখনো কাটুক। আপনি চিরকাল আমার মায়াবিনী শুভ্রকন্যা হয়েই থাকুন। কথা দিচ্ছি, সারা জীবন আপনাকে যত্ন করে আগলে রাখব। আলতো হাতে সুব্রতার কপালে এলোমেলো হয়ে পড়ে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দিল নিবরাস। অতঃপর অতি সন্তর্পণে কোলে তুলে নিল সুব্রতাকে। কিন্তু সুব্রতাকে কোলে তোলামাত্র ভ্রু কুঁচকে গেল নিবরাসের। সুব্রতার মুখপানে আর নয়নে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, এত হালকা, মনে হচ্ছে হাওয়া তুলেছি কোলে। উহুম, এটা তো মেনে নেয়া যাচ্ছে না। ব্যাপার না, এখন আপনি আমার দায়িত্বে আছেন। খাবারে অনিয়ম, নিজের অযত্ন কিভাবে করেন, আগামীকাল থেকে দেখব। অধর বাঁকিয়ে হাসল নিবরাস। সুব্রতাকে বেশ সাবধানতার সাথে বিছানায় শুইয়ে নিজেও পাশে শুয়ে পড়ল। ড্রিম লাইটের মৃদু আলোয় সুব্রতার দিকে তাকিয়ে রইল সে। কিছু সময় যেতেই এসির শীতল হাওয়া কাঁপিয়ে তুলল সুব্রতাকে। ঘুমের মাঝেই উষ্ণতার খোঁজ করতে লাগল সে। এক পর্যায়ে নিবরাসের কাছ ঘেঁষে তাকে জড়িয়ে ধরল। নিবরাসের বুকে মুখ গুজে যেন শান্তি খুঁজে পেল সুব্রতা। সুব্রতার কাণ্ডে হাসল নিবরাস। অতঃপর সুব্রতাকে এক হাতে জড়িয়ে গভীর তন্দ্রায় নিমজ্জিত হল সেও।